19 শতকের ব্রিটিশ ভারত, সেখানে এক রহস্যময় আর সত্যিবত্যি বেশ ভয়ঙ্কর নাম ভেসে আসে, ঠগী বোহরাম। মানে শোনা যায় তার সাথে নাকি 900রও বেশি হত্যার যোগ ছিল। হ্যাঁ, ৯৩১টা হত্যার সাথে যুক্ত থাকার কথা বলা হয়। সংখ্যাটা আসলেই চমকে দেওয়ার মতো। আজ আমরা ঠগ বেরাম ও ঠগী উপাসনা পদ্ধতি থেকে পাওয়া তথ্যের গভীরে একটু ঢোকার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব কারা ছিল এই ঠগী, তাদের নেতা বোহরামের কার্যকলাপ, মানে তাদের উত্থান পতন আর যা বিতর্ক রেখে গেছে সেগুলো। অবশ্যই। বোহরাম তার জন্ম আনুমানিক ধরুন ১৭৬৫ সাল নাগাদ, এখনকার উত্তরপ্রদেশে। সে তো শুধু একটা ঠগী দলের নেতাই ছিল না। হুম। তাকে ইতিহাসের অন্যতম কুখ্যাত সিরিয়াল কিলার হিসেবেও ধরা হয়। যদিও ওই ৯৩১টা খুনে উপস্থিত থাকা আর ১২৫ জনকে নিজে খুন করার দাবিটা তারই দেওয়া, সত্যতা নিয়ে প্রশ্ন আছে। আচ্ছা, কিন্তু সংখ্যাটা যাই হোক ভয়ঙ্কর তো বটেই। এই ঠগীরা আসলে কারা ছিল? এত বছর ধরে, মানে ব্রিটিশ আমলেও এরা কিভাবে কাজ চালাতো? দেখুন, ঠগীরা ছিল একটা অত্যন্ত সংগঠিত গুপ্ত অপরাধী চক্র। বলতে গেলে শত শত বছর ধরে এরা সক্রিয় ছিল, মূলত উত্তর আর মধ্য ভারত জুড়ে, বিশেষ করে বুন্দেলখণ্ড, মালওয়া এইসব অঞ্চলের পথে ঘাটে। শিকার কারা হতো মূলত? ভ্রমণকারী দল বা একা যারা যাতায়াত করত তারাই। এরা সমাজের চোখে মিশে থাকত, সাধারণ মানুষের মতোই, কিন্তু আড়ালে ছিল ঠান্ডা মাথার খুনি। এদের কাজের ধরনটা কেমন ছিল? কিভাবে তারা এত বছর প্রায় সবার চোখের আড়ালে এই কাজ চালিয়ে গেল? নিশ্চয়ই খুব ধূর্ত পদ্ধতি ছিল। অত্যন্ত ধূর্ত আর সুপরিকল্পিত। ওরা প্রথমে কি করত? বন্ধুত্বপূর্ণ সহযাত্রী সেজে দলে ভিড়ে যেত। বিশ্বাস অর্জন করত আগে। ঠিক তাই। দিনের পর দিন একসাথে পথ চলত, গল্প করত, পুরোপুরি বিশ্বাস অর্জন করত। তারপর আসতো আসল সময়টা, সুযোগ বুঝত। প্রায়শই রাতে, যখন সবাই বিশ্রাম নিচ্ছে, তখন ওই হলুদ রঙের রুমালটা, যেটাকে ওরা বলতো রুমাল, ওটা দিয়েই খুব দ্রুত শ্বাসরোধ করে দিত। ব্যাস, তারপর শিকারের যা কিছু থাকতো সব লুট। কি সাংঘাতিক! আর মৃতদেহ? এত খুনের পর দেহগুলো সরাতো কিভাবে? সেটাও খুব নিখুঁতভাবে করত। হয় তাড়াতাড়ি মাটিতে পুঁতে দিত, না হলে কাছাকাছি কোনো কুঁয়োতে ফেলে দিত। প্রমাণ লোপাটের সব ব্যবস্থা। সেজন্যই বুঝি 1830-এর দশক পর্যন্ত প্রায় কোনো বাধা ছাড়াই কাজ করে গেছে। হ্যাঁ, বলতে গেলে তাই। একরকম অবাধেই চলছিল তাদের রাজত্ব। তাহলে এদের শেষটা হলো কিভাবে? ব্রিটিশ প্রশাসন কি করল? শেষ পর্যন্ত ব্রিটিশদের টনক নড়ল। বিশেষ করে উইলিয়াম হেনরি স্লিম্যান নামে এক অফিসার ছিলেন। তার নেতৃত্বে ঠগী দমনের জন্য আলাদা বিভাগ তৈরি হল। ও। স্লিম্যানের একটা দারুণ চাল ছিল জানেন। ধরা পড়া ঠগীদের মধ্যে থেকেই কাউকে কাউকে অ্যাপ্রুভার বা রাজসাক্ষী বানিয়ে নেওয়া। নিজেদের দলের লোকেরাই তথ্য দিত? একদম। ওই অ্যাপ্রুভারদের দেওয়া তথ্যের ভিত্তিতেই কিন্তু পুরো ঠগী নেটওয়ার্কটা ভাঙা সম্ভব হয়েছিল। হাজার হাজার ঠগীকে ধরা হয় সে সময়। আর বহরাম, এত বড় মাথা, সে ধরা পড়ল কিভাবে? তার কি হলো শেষে? তার ধরা পড়াটাও বেশ নাটকীয়। 1832 সালে তারই দলের এক বিশ্বাস্ত লোক বিশ্বাসঘাতকতা করে তাকে ধরিয়ে দেয়। বলেন কি? হ্যাঁ, আর মজার ব্যাপার হল, মৃত্যুদণ্ড থেকে বাঁচতে বোহরাম নিজেই অ্যাপ্রুভার হতে রাজি হয়ে যায়। সে নিজেই সব ফাঁস করে দিল? হ্যাঁ, ঠগীদের গোপন আস্তানা, তাদের সাংকেতিক ভাষা, বিভিন্ন আচার অনুষ্ঠান, কে কোথায় আছে, সব তথ্য। এই তথ্যের জোরেই ঠগী দমন অভিযান চূড়ান্ত সাফল্য পায়। কিন্তু এত খুনের অভিযোগ যার বিরুদ্ধে, তার কি শেষ পর্যন্ত বিচার হয়নি, ফাঁসি হয়নি? এখানেই তো ব্যাপারটা অদ্ভুত। এত কিছুর পরেও বোহরামের কোনো আনুষ্ঠানিক বিচার হয়নি। 1840 সাল নাগাদ জেলেই তার মৃত্যু হয়। জেলে মৃত্যু? স্বাভাবিক মৃত্যু নাকি? সেটাই তো স্পষ্ট নয়। স্বাভাবিক মৃত্যু নাকি গোপনে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তা নিয়ে ধোঁয়াশা আছে। ইতিহাসের এক অদ্ভুত পরিহাস, তাই না? সত্যি তাই। আচ্ছা, এই ঠগীদের নিয়ে তো একটা বিতর্ক আছে। ব্রিটিশদের ভূমিকা নিয়ে কিছু ঐতিহাসিক প্রশ্ন তোলেন। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক। কিছু ঐতিহাসিকের মত হল, ব্রিটিশরা ভারতে তাদের শাসন আর নিয়ন্ত্রণ আরও পাকা করার জন্য ঠগীদের বিষয়টা ব্যবহার করেছিল, একটা রাজনৈতিক হাতিয়ার হিসাবে। কিভাবে? তাদের মতে ঠগীদের নৃশংসতার কাহিনী হয়তো কিছুটা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হয়েছিল, যাতে ব্রিটিশরা নিজেদের ত্রাতা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী হিসেবে তুলে ধরতে পারে।
এই দৃষ্টিকোণটাও কিন্তু ফেলে দেওয়ার নয়। মানে ঔপনিবেশিক প্রেক্ষাপটটাও মাথায় রাখতে হবে, যদিও তাদের অপরাধগুলো তো সত্যি ছিল। অবশ্যই তাদের অপরাধ বা নৃশংসতা নিয়ে সন্দেহ কম, কিন্তু সেটার উপস্থাপনা আর ব্যবহারের উদ্দেশ্য নিয়ে বিতর্কটা থেকেই যায়। আর এর প্রভাব তো আমরা পরেও দেখেছি, সাহিত্যে, সিনেমায়। ঠিক, যেমন ধরুন ফিলিপ মেডোজ টেলরের লেখা কনফেশনস অফ আ থগ, যেটা 1839 সালে বেরিয়েছিল। সাংঘাতিক জনপ্রিয় হয়েছিল বইটা। হ্যাঁ, শুনেছি বইটার কথা। ওটা ঠগীদের একটা নির্দিষ্ট কিছুটা রোমাঞ্চকর আবার ভয়ঙ্কর ছবি তৈরি করেছিল। আবার অনেক পরে ওই যে 1984-এর সিনেমাটা ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য টেম্পল অফ ডুম। ও হ্যাঁ, ওটাতেও তো ঠগীদের দেখানো হয়েছিল। হ্যাঁ, তবে সেখানে বেশ কাল্পনিক আর রোমাঞ্চকরভাবে। এই যে সাংস্কৃতিক উপস্থাপনাগুলো, এগুলো কিন্তু ঠগীদের কিংবদন্তিকে বাঁচিয়ে রেখেছে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে নিয়ে গেছে। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম? একদিকে বহরামের সেই অবিশ্বাস্য খুনের সংখ্যা, ঠগীদের ঠান্ডা মাথার পদ্ধতি, অন্যদিকে ব্রিটিশের দমন অভিযান, আর এই পুরো ঘটনাকে ঘিরে তৈরি হওয়া ঐতিহাসিক বিতর্ক আর সাংস্কৃতিক স্মৃতি। একদম। এই আলোচনাটা শুধু কিছু ভয়ঙ্কর অপরাধীর গল্প নয়, এটা আমাদের বুঝতে সাহায্য করে 19 শতকের ভারতের সেই সময়ের পরিস্থিতি, ঔপনিবেশিক শাসনের জটিল দিকগুলো, আর কিভাবে ইতিহাস সময়ের সাথে গল্পগুলো বদলে যায়, নতুন তৈরি হয়। পুরো আলোচনাটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু মনে ঘুরপাক খাচ্ছে। এই যে ঠগী কিংবদন্তি, এর ঠিক কতটুকু ছিল বাস্তব সত্যি, আর কতটুকু হয়তো সময়ের প্রয়োজনে বা অন্য কোনো উদ্দেশ্যে তৈরি? আর এই গল্পের যে দীর্ঘস্থায়ী প্রভাব, সেটা আমাদের ইতিহাসকে দেখার ব্যাপারে কি ইশারা দেয়?